এসব দেখতেছো দুজনে? লজ্জা শরমের মাথা খাইছো? চলো এখান থেকে। শান রুমঝুমের মুখ ছেড়ে দিল। এক হাতে রুমঝুমকে ঝুলিয়ে অন্য হাতে রুশানকে টেনে টানতে টানতে নিয়ে রুমেলের রুমের সামনে থেকে কিছুটা দূরে বড় ভাইয়ের কেমিস্ট্রি দেখে লুকিয়ে লুকিয়ে মেঘা রুমেলকে ছেড়ে অন্য দিকে তাকালো। এখন তার লজ্জা লাগছে ভীষণ। রুমঝুম কেন লজ্জা পাচ্ছিল সেই দিন এখন তা হাড়ে হাড়ে টের পাচ্ছে নিজেও। মেঘা মাথা নিচু করে তাকাতেই আটকে উঠল। তার সুন্দর মেহেদি মাখা হাত দুটোর একই অবস্থা, পুরো হাত লেপ্টে গেছে মেহেদি। মেঘা কাঁদো কাঁদো হয়ে পেছন দিকে তাকালো। রুমেলের পুরো পাঞ্জাবিতে মেহেদি মাখামাখি হয়ে গেছে। মেঘা ফিক করে হেসে দিল রুমেলের পাঞ্জাবি দেখে। রুমেল মেঘার হাসির কারণ না বুঝে পাঞ্জাবির দিকে তাকালো। পাঞ্জাবির সামনে পেছনে মেহেদি মেখে পাঞ্জাবির কালার চেঞ্জ হয়ে গেছে। এই পাঞ্জাবি পরে এখন মানুষের মধ্যে যাবে কিভাবে? রুমেল হতাশ দৃষ্টি মেলে মেঘার দিকে তাকালো। মেঘা তখনও হেসেই চলেছে। মেঘার হাসিতে রুমেলের মনটা হালকা থেকে আরও হালকা হচ্ছে। তার সমস্ত কষ্ট ভুলিয়ে দিতে যেন মেয়েটার আগমন। রুমেল মন্ত্রমুগ্ধের মতো চেয়ে রইল মেঘার হাসি মাখা মুখের দিকে। রুমেল! প্রান্তর ডাকে রুমেলের ঘোর ভাঙল। মেঘাও হাসি থামালো। দুজনই দরজার দিকে তাকিয়ে দেখলো প্রান্ত একটা প্যাকেট হাতে দাঁড়িয়ে আছে। প্রান্তর মাথা চুলকাতে চুলকাতে ভেতরে এসে বলল, তোমার পাঞ্জাবিতে নাকি মেহেন্দি মাখামাখি হয়ে গেছে, তাই সান এটা পাঠালো। মেঘা মাথা নিচু করে এক সাইড দিয়ে বেরিয়ে গেল। এখানে থাকলে লজ্জায় পড়তে পারে। রুমেল মেঘার যাওয়ার দিকে একবার তাকিয়ে প্রান্তকে বলল, এই সময় পাঞ্জাবি কোথায় পেলে? সানের কাছে এক্সট্রা ছিল এই পাঞ্জাবিটা। ও, কিন্তু আমার পাঞ্জাবিতে মেহেদি লেগেছে, এটা শান কীভাবে জানলো? প্রান্ত ভাবুক ভঙ্গিতে বলল, এটা তো জানি না। রুমঝুমকে উঁচু করে দোলাতে দোলাতে ছাদের দিকে নিয়ে গেল আর আমাকে বলল তোমাকে এটা দিতে। রুমেল হেসে বলল, দাও, ধন্যবাদ তোমাকে, আমার একটা খুব দরকার ছিল। প্রান্ত হেসে পাঞ্জাবিটা দিয়ে রুম থেকে বেরিয়ে গেল। প্রান্ত দোতলা থেকে নামার সময় দেখলো সিরিন ড্রয়িং রুমের সোফায় বসে এক দৃষ্টিতে তার দিকেই তাকিয়ে আছে। আশেপাশে কোনো কিছুতেই নজর নেই তার। প্রান্ত পাঞ্জাবির পকেটে হাত ঢুকিয়ে এদিক সেদিক তাকাতে তাকাতে সিরিনের সামনে গিয়ে দাঁড়ালো। হালকা নিচু হয়ে বলল, দেখার অনেক সময় বাকি, একদিনেই সব দেখে নিবে নাকি? শিরিন হকচকিয়ে আশেপাশে তাকালো। প্রান্ত তার সামনে এসে দাঁড়িয়েছে, সে খেয়াল করেনি। তার খেয়াল হতে হতেই প্রান্ত মেন রোড ক্রস করে বেরিয়ে গেছে। প্রান্তর বলা কথাটা নিজের মনে কয়েকবার আড়লো শিরিন। বেশ খানিকটা সময় লাগলো কথাটার অর্থ বুঝতে। যখন বুঝলো তখন খুশিতে লাফিয়ে উঠল। তার বহু প্রতীক্ষিত ভালোবাসার নাগাল পাবে ভেবেই খুশির জোয়ার বয়ে গেল তার মনে। আম্মু, আব্বু, আপু, পান্ত ভাইয়া, টিয়াত ভাইয়া, মেঘা আপু, আন্টি, ভাবি, আব্বু, তোমরা সবাই কোথায়? তাড়াতাড়ি আসো। শান্ত চিল্লানিতে সবাই একে একে ড্রয়িং রুমে এলো। সাফিয়া আক্তার খুন্তি হাতে রান্নাঘর থেকে বেরিয়ে এসে বললেন, হ্যাপি বার্থডে শান্ত। শান্ত সিঁড়ি বেয়ে নেমে হাঁপাচ্ছে। কিছুক্ষণ শ্বাস নিয়ে বলল, তাড়াতাড়ি সাথে সালো, ভাইয়া ভাবিকে তুলে নিয়ে সাথে গেছে, মনে হয় সাথ থেকে ফেলে দেবে। সাফিয়া আক্তার মুখ বেঁকিয়ে আবারও রান্নাঘরে ঢুকে পড়লেন। বাকিরাও শান্তর দিকে বিরক্ত দৃষ্টিতে তাকিয়ে চলে গেল। শিরিন যেতে যেতে বলল, তোর মাথা ফেলবে ছাদ থেকে। সবাই চলে যাওয়ায় হতাশ হলো শান্ত। সে বুঝতে পারলো কেউ তার ভাবিকে বাঁচাতে যাবে না, তাই নিজেই তার ভাবিকে বাঁচানোর জন্য আবারও ছাদের দিকে দৌড় দিল। বহু কষ্টে ছাদে উঠে দেখলো রুমঝুম পিলারের হেলান দিয়ে বসে আছে। তার কোলে মাথা রেখে শান শুয়ে আছে। শান্ত কোমরে হাত দিয়ে এগিয়ে এলো তাদের দিকে। বেচারা ঠিক মতো নিঃশ্বাসও নিতে পারছে না। শান আর চোখে শান্তর দিকে তাকিয়ে বলল, কি হয়েছে? হাঁপাচ্ছিস কেন? শান্ত এগিয়ে এসে ফ্লোরে ধপ করে বসে পড়ল। তারপর পেছন ঘুরে শানের পাশাপাশি রুমঝুমের কোলে মাথা রাখলো। আকাশের দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলল, তুমি না ভাবিকে ফেলে দেওয়ার জন্য এনেছিলে, ফেলোনি কেন? রুমঝুম ঠোঁট বাঁকিয়ে শান্তর দিকে তাকালো। বলে কি এই ছেলে? শান ঠোঁট কামড়ে হাসি আটকে বলল, তা ফেলে দিয়ে এনে দেখি কি কষ্ট পাইছিস? কষ্ট পাইনি, কিন্তু বাঁচানোর সহ্য করতে পেলাম না। শান হা হা করে হেসে উঠল। শান্ত মাথাটা অন্যদিকে ঘুরিয়ে মুখ ফুলালো। রুমঝুম হালকা হেসে দুজনের মাথায় হাত বুলাতে লাগলো। এদের বয়সের ব্যবধান অনেক, তবু কতটা খুনসুটি এদের মধ্যে দেখলে প্রাণ জুড়িয়ে যায়।
রুমঝুম আকাশের দিকে তাকিয়ে মনে মনে বলল, এরা যেমন সারা জীবন এভাবেই একসাথে কাটাতে পারে, কোনো বাধা যেন না আসে ভাই ভাই বন্ধনের মাঝে। রাত 8টার মধ্যে বিয়ে হয়ে গেল রুমেল আর মেঘার। অল্প কিছু লোক এসেছে বিয়েতে, তবুও জাঁকজমক ভাব বাড়িতে। সকলের প্রাণ ভরে দোয়া করছে রুমেল আর মেঘাকে। মেঘার মুখে একটা মিষ্টি হাসি লেগে আছে। রুমঝুম মেঘার দিকে এগিয়ে এলো। মেঘার হাত দুটো নিজের হাতের মুঠে নিয়ে বলল, আমার ভাইটার দায়িত্ব আজ থেকে তোর মেঘা। বাকি 10 জনের মতো আমার ভাই তোর দায়িত্ব নিতে পারবে না এখনই। আপাতত তুই তার দায়িত্ব নে। একসময় আমার ভাই তোকে সবটা সুদে আসলে ফিরিয়ে দেবে, দেখিস। রুমঝুমের কথার বিপরীতে মেঘা মুচকি হাসল শুধু। রুমেলের অবস্থা তার কথা মাথায় রেখে তার 11টার মধ্যে সব কিছু শেষ করে রুমেল আর মেঘাকে বাসর ঘরে রেখে বাকিরা চলে এলো। মেহেরা খাতুন একরাশ অশ্রুসিক্ত চোখে মেয়ের মাথায় হাত বুলিয়ে দিলেন, দোয়া করলেন তার মেয়ে সুখের জন্য। সবাই চলে যাওয়ার পর রুমেল তার মেঘা দুজন ফ্রেশ হয়ে কাপড় বদলে ফেলল। একসাথে দুজন রাকাত নামাজ পড়ে নিল। রুমেল নাইজামাজ গুটিয়ে রাখতে রাখতে বলল, ঘুমাবে এখন? খারাপ লাগছে বেশি? মেঘা আর চোখে তাকালো রুমেলের দিকে। স্নিগ্ধতায় ঘেরা এই যুবকটি তার স্বামী। মেঘা মুচকি হেসে বলল, না, একটু পর ঘুমাবো, চলুন একটু বেলকনিতে বসি। রুমেলের বুকে হেলে বসে আছে মেঘা। আকাশের অর্ধচন্দ্র বিরাজমান। রুমেলের হাতে মেঘার চুলের ভাঁজে ভাঁজে ঘুরছে। দুইজন চুপচাপ নীরবতা উপভোগ করছে। রুমেল হঠাৎই হাঁসফাঁস শুরু করলো। মেঘা রুমেলের কোলে ঘুমিয়ে পড়েছিল। রুমেলের হাঁসফাঁস ধরফরানি উঠে বসলো সে। রুমেলের দিকে তাকিয়ে বলল, কি হয়েছে, কষ্ট হচ্ছে আপনার? পানি খাবো? মেঘা রুমেলকে উঠিয়ে রুমে নিয়ে এলো। রুমেলকে বিছানায় বসিয়ে জগ থেকে পানি এনে রুমেলের মুখের সামনে ধরলো। রুমেল রক্তচক্ষু মেলে মেঘার দিকে তাকিয়ে গ্লাস ছুঁড়ে ফেলে দিল। মেঘা কেঁপে উঠল। রুমেল উত্তেজিত হয়ে পড়েছে। এদিকে ওদিকে তাকিয়ে বিড়বিড় করছে, চুল টানছে নিজেরই। মেঘা দৌড় দিয়ে ঘুমের ইঞ্জেকশন রেডি করলো। ডান হাতে ইঞ্জেকশন নিয়ে ধীরে ধীরে রুমেলের কাছে এসে দাঁড়ালো। বিছানায় বসা রুমেলকে সর্বশক্তি দিয়ে জড়িয়ে ধরে ইঞ্জেকশন পুশ করে দিল। ততক্ষণে রুমেল মেঘার পিঠ, হাত আর ঘাড়ে ইচ্ছে মতো খামচে দিয়েছে। মেঘা অস্পষ্ট আর্তনাদ করে সরে এলো। রুমেল আরও বেশি ভায়োলেট হয়ে পড়ল, কিন্তু ইঞ্জেকশনের প্রভাবে বেশিক্ষণ জেগে থাকতে পারল না। ধীরে ধীরে লুটিয়ে পড়ল বিছানায়। মেঘা দুপা পিছিয়ে মেঝেতে বসে পড়ল। সিরিঞ্জটা ব্যালকনি দিয়ে ছুঁড়ে মারল। মেঘার কষ্ট হলো ভীষণ। বুক ফেটে কান্নারা উপচে পড়তে চাইল। যে রাতে মেয়েরা স্বামীকে একান্তইভাবে কাছে চায়, সেই রাতে সে স্বামীর থেকে আঘাত পেল। ক্ষত স্থানগুলো চেপে ধরে মেঘা ডুকরে কেঁদে উঠল। এই নিয়তিকে সে নিজেই আমন্ত্রণ জানিয়েছে। তাকে ভেঙে পড়লে চলবে না। নিজের সবটুকু চেষ্টা দিয়ে সে রুমেলকে পরিপূর্ণ সুস্থ করবেই। সূর্যের তীক্ষ্ণ রশ্মি সরাসরি এসে পড়েছে রুমেলের মুখে। রুমেল ভ্রু কুঁচকে মাথা ঘুরিয়ে নিল। সূর্যের প্রখর তাপে শরীর পুড়ে যাওয়ার মতো অবস্থা। রুমেল বিরক্তিতে চোখ মেলে তাকালো। চোখ খুলতে ভেসে উঠল মেঘার মায়াবী মুখটা। ফ্লোরে বসে খাটের 2 হাত ভাঁজ করে তার ওপর মাথা রেখে ঘুমোচ্ছে সে। চোখ মুখ শুকিয়ে গেছে, গালে পানি শুকিয়ে হালকা দাগ হয়ে আছে। রুমেলের চোখে মেঘার 2 হাতের ক্ষতগুলো দৃশ্যমান হলো। কালচে হয়ে গেছে ক্ষতস্থানগুলো। নিমেষে রুমেলের বুকের মধ্যে ব্যথাদের আগমন শুরু হলো। ধীরে ধীরে চোখে ভেসে উঠল গত রাতের সব কিছু। আপনা আপনি চোখে পানি চলে এলো। স্বপ্নের রাতে দুঃস্বপ্নের মতো কিছু ঘটে যাওয়াটা সত্যি অনাকাঙ্ক্ষিত। রুমেল বিছানা ছেড়ে উঠে জানালার পর্দা টেনে দিল। ধীর পায়ে মেঘার পাশে বসে হাতের ক্ষতগুলোতে আলতো করে চুমু খেলো। ফার্স্ট এড বক্স থেকে মলম বের করে মেঘার হাতে আর পিঠে পরম যত্নে লাগিয়ে দিল। মেঘা ঘুমের মধ্যে হালকা নড়ে চড়ে উঠল। রুমেল মলম রেখে ঘড়ির দিকে তাকালো। সবে 7টা বাজে। মেয়েটাকে এখন ডাকা যাবে না। এভাবে রুমেল হাতে পায়ে ব্যথা হবে ভেবে রুমেল খুব সাবধানে মেঘাকে পাজাকোলা করে তুলে নিল। আস্তে করে বিছানায় শুয়ে দিল। মেঘাও আদরে বাচ্চার মতো হালকা নড়ে চড়ে রুমেলের বুকের মধ্যে মাথা গুজে শুয়ে পড়ল। রুমেল মুচকি হেসে মেঘার মাথায় হাত বুলিয়ে দিতে শুরু করলো। একবার সুস্থ হলে এই মেয়ের শরীরে একটা টোকাও লাগতে দিবে না সে। মেয়েটা নিঃস্বার্থে ভালোবেসেছে তাকে। এই মেয়েকে জেনে বুঝে কষ্ট দিলে সৃষ্টিকর্তাও তাকে ক্ষমা করবে না।
9:30টার দিকে ঘুম ভাঙলো মেঘার। ঘুম ভেঙে নিজেকে রুমেলের বুকের মধ্যে আবিষ্কার করে কিছুটা অবাক হলো সে। এক বালিশে মেঘার পাশে ঘুমিয়ে পড়েছে রুমেল। মেঘা যতদূর মনে আছে সে বিছানায় ঘুমায়নি। তাহলে কি রুমেল তাকে বিছানায় এনেছে? কথাটা ভেবে মুচকি হাসলো মেঘা। রাতের সমস্ত কষ্ট বেদনা এক নিমিষেই হাওয়ায় উড়ে গেল তার। মেঘার খুব সাবধানে রুমেলের পাশ থেকে উঠে এলো। হাতে মলম লাগানো দেখে মৃদু হাসলো। মলমের ওপর নিজের একবার আলতো স্পর্শ করলো। পেছনে ফিরে রুমেলের দিকে একবার তাকিয়ে ফ্রেশ হতে চলে গেল। গোসল শেষ করে বেরিয়ে দেখলো রুমেল এখনো ঘুমিয়ে আছে। মেঘা চুল মুছতে মুছতে রুমেলের কাছে গিয়ে দাঁড়ালো। শরীরে হালকা ধাক্কা দিয়ে বলল, এই উঠুন, অনেক বেলা হয়েছে, উঠুন। রুমেল মেঘার ডাককে পাত্তা না দিয়ে পাশ ফিরে ঘুমোলো আবার। মেঘা ফোঁস করে দম ফেলে তোয়ালের সাইডে রেখে এক হাতে ধাক্কাতে শুরু করলো রুমেলকে। রুমেল মেঘার দিকে ফিরে পিটপিট করে চোখ মেলল। এক নজর তাকিয়ে ছট করে চোখ বন্ধ করে ফেলল। বিড়বিড় করে বলল, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও। মেঘার কোমরে হাত রেখে রাগী দৃষ্টিতে চেয়ে আছে রুমেলের দিকে। রুমেল এক চোখ মেলে মেঘার দিকে তাকালো। মেঘার রাগী চেহারা দেখে হেসে ফেলল। মেঘা হাত ধরে টেনে নিজের বুকের মধ্যে নিয়ে নিল। কপালে চুমু দিয়ে জড়িয়ে ধরে বলল, সকাল সকাল আমাকে পরিতে ধরতে এসেছে ভেবে ভয় পেয়েছিলাম বউ। বউ শব্দটা মেঘার মস্তিষ্কে গিয়ে বাঁধল। তাকে বাহুবন্ধনে জড়িয়ে রাখা মানুষটা বউ সে? আহ, কি সুখের অনুভূতি! মেঘার প্রশান্তির হাসি হাসল। সৃষ্টিকর্তার কাছে এই মুহূর্তে খুব করে নিজেকে স্বামীর সুস্থতা কামনা করলো। মেঘা আর রুমেলের বিয়ের 4 দিন কেটে গেছে। তাদের বিয়ের পরের দিনই মেহেদি, সিনথিয়া, তিহান, শান্ত, সাফিয়া আক্তার, ইমতিয়াজ মাহমুদ চলে গিয়েছেন। প্রান্ত, শিরিন, শান, রুমঝুম আর মেহেরা আক্তার থেকে গিয়েছিলেন। আজ তারাও চলে যাবেন। রুমেলের অবস্থা কিছুটা ভালো এখন। ভায়োলেট হলেও হুঁশ থাকে তার। মেঘা ইঞ্জেকশন দিতে আসলে চোখ মুখ খিচে পড়ে থাকে সে। চেষ্টা করে মেঘাকে কষ্ট না দেওয়ার, তবুও মাঝে মাঝে 2-1টা আঘাত করে ফেলে, যেটা মেঘা সবার থেকে লুকিয়ে যায়। সবাই ভীষণ খুশি তাদের দুজনকে এভাবে মানিয়ে নিতে দেখে। প্রান্ত শিরিনের প্রেম চোখে চোখেই সীমাবদ্ধ। গতকাল রাতে প্রান্ত শিরিনকে ছাদে ডেকেছিল। খুব সুন্দর করে বুঝিয়ে বলেছে শিরিনকে সব। শিরিন যেন ঠিক মতো পড়াশোনা করে, তার কথা চিন্তা করে পরীক্ষা খারাপ না করে। তার চাকরি হলে শিরিনকে বিয়ে করবে, সব কিছু বলবে। শিরিন হাসি মুখে সব কিছু মেনে নিয়েছে। ছাদ থেকে নামার আগেই একবার প্রান্তর দিকে তাকিয়ে বলেছিল, আমি কি তোমাকে একবার জড়িয়ে দিতে পারি প্রান্ত ভাইয়া? প্রান্ত আমতা আমতা করলো। তারও ইচ্ছে করছে, কিন্তু প্রান্ত উত্তর না পেয়ে শিরিনও অপেক্ষা করলো না। এগিয়ে এসে আলগোছে জড়িয়ে ধরলো প্রান্তকে। প্রান্ত ধরল না। স্বপ্নকুমারীর প্রথম স্পর্শ জমে গিয়েছে সে। কিছুক্ষণ পর শিরিন নিজের থেকেই প্রান্তকে ছেড়ে দিল। তীক্ষ্ণ কণ্ঠে বলল, আমি তোমার জন্য অপেক্ষা করব, নিজের পড়ালেখাতেও মন দেব। তোমাকে খুব ভালোবাসি আমি। শিরিন গটগট শব্দ করে চলে এলো ছাদ থেকে। প্রান্ত সেদিকে তাকিয়ে অস্পষ্টভাবে বলল, আমিও তোমায় ভীষণ ভালোবাসি শিরিন। রুমঝুম চলে যাবে শুনে সকাল থেকে মুখ ভার করে বসে আছে রুশান। এই কয়েকদিন বোনের সাথে কত খুনসুটি করেছে সে। আজ বোনকে চলে যাবে সুদূরই চট্টগ্রাম ভেবেই রুশানের খারাপ লাগছে। মেঘা ব্রেকফাস্ট তৈরি করে ডাইনিং টেবিলে রাখতেই এসে চোখ পড়ল রুশানের দিকে। এগিয়ে এসে রুশানের পাশে বসলো মেঘা। আদরে গলায় বলল, আমার ছোট্ট ভাইটার কি মন খারাপ? রুশান আনমনেই বলল, কেন মন খারাপ? আজ আপু চলে যাবে ভাবি, ও চলে গেলে আমি একা হয়ে যাব। হ্যাঁ, তোমার তো ওই একটাই আপু, আমি তো তোমার কেউ না। আপু চলে গেলে তোমার কি আর কেউ থাকবে? তুমি তো একা হবাই। মেঘা কথাগুলো বলতে বলতে ডাইনিং টেবিলের দিকে এগিয়ে গেল। রুশান মেঘার পিছু পিছু দৌড়ে এলো। প্যান প্যান করে বলল, ভাবি রাগ করতেছো কেন? ও ভাবি, ভাবি রাগ করে না, তুমিও আমার আপু তো, আমি তো এমনিতেই বলতাছি। মেঘা আর চোখে তাকিয়ে বলল, আমি কারো আপু নই, যাও তুমি। ভাবি সরি, সরি তো, আমি আর বলবো না, রাগ করো না প্লিজ, প্লিজ। কিরে, মেঘা আবার তোর উপর রাগ করলো কেন রুশান? রুমঝুম সিঁড়ি বেয়ে নামতে নামতে বলল। রুশান উত্তর দেওয়ার আগে মেঘা বলল, ওর একমাত্র আপু চলে যাবে, ও একা হয়ে যাবে। বেচারা দুঃখ বিলাস শুরু করেছে এখন থেকেই।
রুশান মাথা নিচু করে শুনছে শুধু। সে বেশ বুঝতে পারছে মেঘা তার কথায় রাগ করেছে। রুমঝুম রুশানের পাশে এসে দাঁড়ালো। রুশানের মাথায় গাঁটটা মেরে বলল, তুই আমার জন্য দুঃখ বিলাসও করিস? হাউ ফানি। রুশান ভেংচি কেটে বলল, তোমার জন্য দুঃখ বিলাস করতে বয়ে গেছে আমার, ভাগো তুমি।